শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয়, সরকারের এমন নির্দেশ রাজধানীতে মানা হলেও বাইরে হচ্ছে না। রাজধানীর অধিকাংশ পাম্পে ঝুলছে দুর্ঘটনা কমাতে দেয়া এই নির্দেশনা। তবে প্রভাব আর নানা অজুহাত দেখিয়ে হেলমেট ছাড়াই তেল নিচ্ছে কেউ কেউ। আর ঢাকার বাইরে এই নির্দেশ মানা হচ্ছে না বললেই চলে। দায়িত্বশীলদের হুঁশিয়ারি আর নানামুখী উদ্যোগের পরও বাড়ছে নিত্য পণ্যের দাম। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি এরই মধ্যে 10% ছাড়িয়েছে। দ্রব্যমূল্যের এই বৃদ্ধি নতুন করে সংকট বাড়িয়েছে নিম্ন আয়ের মানুষদের। বাজারে তদারকির অভাবে দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলছেন ক্রেতা এবং ভোক্তাদের সংগঠনগুলো। এবং যোগাযোগ খাতে সবচেয়ে বেশি 70,500 কোটি টাকা বরাদ্দ দিয়ে আসন্ন নতুন অর্থ বছরের এডিপি চূড়ান্ত করেছে সরকার। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় 2,65,000 কোটি টাকার এডিপির অনুমোদন দেয়া হয়। বাস্তবতা বিবেচনায় এবারে বরাদ্দের লাগাম টানা হয়েছে। জোর দেয়া হবে বৈদেশিক ঋণের প্রকল্পে, জানান পরিকল্পনা মন্ত্রী। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্ঘটনা কমাতে মোটরসাইকেল চালকদের জন্য দেয়া নো হেলমেট নো ফুয়েল নির্দেশনা মানা হচ্ছে না বেশিরভাগ জায়গায়। রাজধানীর বেশিরভাগ চালক এবং আরোহীরা হেলমেট পরলেও ঢাকার বাইরে তেমন পাত্তা পাচ্ছে না সরকারের এই নির্দেশ। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। রাজধানীর খিলক্ষেত এলাকার একটি জ্বালানি তেল সরবরাহ পাম্প। একদল তরুণ কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসেছেন তেল নিতে। তাদের কারো মাথায় নেই হেলমেট। সরকারি নির্দেশনা অনুযায়ী হেলমেট না থাকায় এই তরুণদের মোটরসাইকেলে জ্বালানি তেল পাওয়ার কথা না। তবে এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের তেল দিতে বাধ্য হন বলে জানান পাম্পের তেল সরবরাহকারীরা। আওয়ামী লীগের পার্টিগত লোক আছে, এরা মানে না। আমি এলাকার লোক, আমি এখানে যাবো, তাহলে আপনি এখানে কিছু বলার নাই। হেলমেট ছাড়া মোটরসাইকেলের দেওয়া নিষেধ, ওইটা আমি জানি না, এই কারণে আমি দিছি, নাইলে তো দিতাম না। যেগুলো আসে মুখছে না, যে এলাকার জিজ্ঞেস করলে এখানে যাবো তো হেলমেট বাসায় রেখেছি, দূরে যাবো না, দেওয়া লাগে। তবে এর উল্টো চিত্র রয়েছে রাজধানীর বেশিরভাগ পাম্পে। প্রায় সকল সাধারণ মোটরসাইকেল চালক ও আরোহী ব্যবহার করছেন হেলমেট। অনেক পাম্পে ঝুলছে সরকারের নির্দেশনা। হেলমেট তো ভালো, অ্যাক্সিডেন্ট হলে মাথাটা বাঁচবে। হেলমেট ছাড়া ঢাকায় অন্তত পক্ষে চালানো যায় না। আগে হেলমেট দেখি আছে কিনা, তারপরে তেল দিই। এই আইনটা আমি মনে করি আরো কড়াকড়ি করা দরকার, হেলমেট পরে বাইক চালানো। সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা কমাতে নো হেলমেট নো ফুয়েল এমন সরকারি নির্দেশনা এখনো পুরোপুরি পৌঁছায়নি দেশের বিভিন্ন জ্বালানি পাম্প ও চালকদের কাছে। আগের মতোই হেলমেট ছাড়া চালকরা পাচ্ছেন জ্বালানি। পাশেই জব করে, এই জন্য আর কি হেলমেটটা ওই অফিসে রাখি এসেছে। আজকে জানলাম, এবার থেকে নেক্সট টাইম থেকে যখন আসবো অবশ্যই হেলমেট ইউজ করে আসবো। যেমন আমার বাড়ি এখানে, আমি কেন হেলমেট পরে এখানে আসবো? তারা বলতেছে ভাই আমি মাঠ থেকে আসলাম, আত্মীয় বাড়িতে আসলাম, হেলমেট আছে পরি নেই, বিভিন্ন তাল বানা তারা করতেছে। যারা হেলমেট পরছে না তাদেরকে হেলমেট যাতে পরে এই জন্য সচেতনতামূলক কথাবার্তা বলছি এবং প্রসিকিউশন দিচ্ছি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসেব বলছে গত ঈদ যাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 165 জন, 240 জন আহত হয়েছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছেই। গত এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.22%। ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে বাজারে তদারকির অভাবে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দাউদ হাসানের রিপোর্ট। সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী, তাই ভোক্তার বাজারের ফর্দ লম্বা হলেও হিসেব মিলাতে না পেরে বাড়ি ফিরতে হচ্ছে অনেক কিছু না নিয়েই। সবকিছুর দাম বর্তমানে মনে করেন 20 টাকা 30 টাকা এর মতো বাড়ছে। আয় তো আর বাড়েনি, আয় তো বরং করলে, কিন্তু খরচ তো সব জিনিসে বাড়েছে, সব জিনিসের যে প্রচুর দাম।
কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবে যে আলু গত বছরের মে মাসে বিক্রি হতো ৩৫ টাকায়, তা চলতি বছর একই সময় বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। বেড়েছে সব সবজি, ডিম, মুরগি, মাছ, মাংস সহ প্রায় সব জিনিসের দাম। বছর বছর এই যে খাদ্যের দাম বৃদ্ধি, তা উঠে এসেছে মূল্যস্ফীতির হিসেবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য বলছে, গত এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে 10.22% এসে দাঁড়িয়েছে। এর আগের মাসে যা ছিল 9.87%। মূল্যস্ফীতির আসলে ব্রড যদি আমরা কারণ দেখি, সেটা দুই ধরনের। একটাকে বলা হয় ডিমান্ড পুল ইনফ্লেশন, আর একটাকে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন। অর্থনীতি বহির্ভূত যে কারণগুলো আছে, যাতে কোনো চাঁদাবাজি না হতে পারে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী স্টক না করতে পারে, সেগুলো যদি আমরা প্রপারলি মনিটর করতে পারি, তাহলে অবশ্যই অন্তত খাদ্য যে মূল্যস্ফীতি সেটি একটা সহনীয় পর্যায়ে আসবে। পরিসংখ্যান আরও বলছে, শহরের চেয়ে গ্রামের মূল্যস্ফীতি বেশি। এসবের কারণ হিসেবে ডলারের মূল্যবৃদ্ধি, বাজারে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, মানি লন্ডারিং সহ সরকারি কর্মকর্তাদের দুর্নীতিকে দায়ী করছে ভোক্তাদের সংগঠন ক্যাব। দ্রব্যমূল্যের এই বৃদ্ধি নিম্ন আয়ের মানুষের সংকট বাড়িয়েছে বলে জানায় সংগঠনটি। 12 উপরে মূল্যস্ফীতি আছে বর্তমান বাজারে। এই মূল্যস্ফীতির কারণ হলো এটা পণ্যের দাম বৃদ্ধি পাওয়া, ডলারের ক্রাইসিস, তারপরে আমাদের দুর্নীতি এদের লোকের জড়িত, এবং কোনো কোনো ক্ষেত্রে অপচয়, অপব্যয়, অপরিমিত ব্যয়, এইগুলি সব মিলিয়ে গিয়া এই মূল্যস্ফীতি বাড়ে, যার জন্য আমাদের পণ্যের দাম বাড়তেছে। এমন বাস্তবতায় বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। ভোক্তার সিন্ডিকেট হওয়া দরকার, অর্থাৎ তারা যদি হয় যে বেগুনি খেতেই হবে রমজানের আগে, সেটা যদি আমরা পরিহার করি, তাহলে তো আপনার 100 টাকা বেগুন বিক্রি হবে না, তখন কিন্তু 10 টাকা 20 টাকায় বেগুন বিক্রি হবে। বিজনেস কমিটিকে বা বিসিসিআই সহ যতগুলো আমাদের ট্রেড বডি আছে, বাজার কমিটিগুলো আছে, তাদেরকে আমাদের অনবোর্ড করতে হবে, আর ভোক্তাকেও বোঝাইতে হবে যে কিছু জিনিস আমাদের মেনে নিতে হবে, এটা অস্বীকার করার কিছু নেই। সবশেষ গত বছরের নভেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল 10.76%। এরপর এপ্রিলে এসে এই খাতে মূল্যস্ফীতি আবারও 10-এর ঘর ছাড়ালো। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আসছে অর্থ বছরের জন্য 2,65 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি চূড়ান্ত করেছে সরকার, যা চলতি অর্থ বছরের মূল এডিপির থেকে 2,000 কোটি টাকা বেশি। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, বাস্তবতা বিবেচনায় এবারে বরাদ্দে লাগাম টানা হয়েছে। আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এর অনুমোদন দেওয়া হয়। বলা হয়, বৈদেশিক ঋণের প্রকল্প বাস্তবায়নে এবার বেশি জোর দেওয়া হবে। আগামী 1 বছরে দেশের উন্নয়নে সরকার যত টাকা খরচ করবে, তার 1/3 ঋণ নেওয়া হবে বিদেশ থেকে। টাকার অঙ্কে যার পরিমাণ 1 লাখ কোটি, আর সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে 1,65,000 কোটি টাকা। সব মিলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার দাঁড়াচ্ছে 2,65,000 কোটি টাকা। গেল বছর তা ছিল 2,63,000 কোটি, অর্থাৎ বেড়েছে 2,000 কোটি টাকা। যদিও সংশোধিত এডিপির থেকে এই বরাদ্দ 20,000 কোটি টাকার মতো বেশি। এবারের বাজেটের যে লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতি, সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি, এই দুটার মধ্যে সমন্বয় সাধন। বরাবরের মতোই নতুন এডিপিতেও বরাদ্দ সবচেয়ে বেশি পরিবহন ও যোগাযোগ খাতে 70,687 কোটি টাকা, যা মোট উন্নয়ন ব্যয়ের শতকরা 17% প্রায়। বিদ্যুতে যাবে মোটের 16% অর্থ। এরপরই আছে শিক্ষা, বরাদ্দ 31,500 কোটি টাকার মতো। গৃহায়ণ পাবে 25,000 কোটি টাকা প্রায়। স্বাস্থ্যে দেওয়া হচ্ছে 20,682 কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে আমরা এডিপির সাইজ খুব বড় একটা করিনি। এটার অর্থ কি, যে আমরা প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আমরা সতর্ক অবস্থানে আছি। নতুন এডিপিতে মোট প্রকল্প আছে 1,321টি। এর মধ্যে সরকারের নতুন প্রকল্পের সংখ্যা 1,225টি। এইসব প্রকল্প উপজেলার বদলে এখন থেকে জেলাওয়ারি অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদে, যাতে অপ্রয়োজনীয় প্রকল্প এড়ানো যায়। রুগ্ন প্রকল্পগুলো বা রুগ্ন হতে চাচ্ছে, সেগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখি। তবে 3 মাসে যে আমরা রিভিউটা করব, সেই রিভিউটা কিন্তু অনেক কিছু আমাদেরকে পথে তুলে দেবে এবং আর বিলম্ব হবে বলে আমি মনে করি না। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থ বছরের প্রথম 10 মাস অর্থাৎ জুলাই থেকে এপ্রিল পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 49.26%। গেল বছরও যা 50%-এর উপরে ছিল। সৌরভ রহমান,
মাছরাঙা সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে একটি এতিমখানায় খাবার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছেন। গত ১.৫ দশকে বদলে যাওয়া বাংলাদেশ এর প্রমাণ। আওয়ামী লীগ ছাড়া অন্য যারা ক্ষমতায় ছিল তারা জনগণের নয়, নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছিলেন বলে অভিযোগ করেন দলের সাধারণ সম্পাদক। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন, স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন, উন্নয়নে, অর্জনে, আধুনিকতা। বাংলাদেশ গত 15 বছরে বদলে গেছে, গ্রাম হয়েছে শহর। চলতি মাসের প্রথম সপ্তাহে কয়েকদিন বৃষ্টির পর দেশে তাপমাত্রা বেড়েই চলেছে। চলমান মৃদু তাপপ্রবাহ বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এরই মধ্যে 2 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছেন, আগামী 18 মের পরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। রিপোর্ট করছেন নুরুন নাহার উইলি। শরবত বিক্রেতা শেখ জীবনের কাছে এই রোদ আশীর্বাদ স্বরূপ, কারণ রোদের তেজ থাকলে বিক্রি বাড়ে। গরম পড়লে ব্যবসা ভালো থাকে, আর শীতকালে তো আমাদের কোনো ব্যবসা থাকে না। বৃষ্টি বদলেই তো একবারে ড্যাম হয়ে যাবে। গরম না থাকলে এই জায়গায় পুরা ধরা, একদিন 180 টাকা বেচছি। শরবত বিক্রেতার পৌষ মাস চললেও দেশের বেশিরভাগ এলাকায় এই তীব্র গরম সর্বনাশা হয়ে উঠেছে। গরমে অনেকেই করতে পারছেন না কাজ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ। কষ্ট করে দেখাইতে হবে, গরমও কাছে তো কি করবো, আর চালাইতে হয়, ফ্যামিলি তো চলতে হয়। পরিশ্রম বেশি আমাদের, রিক্সা উঠতে চায় না, বেশি ব্যস্ততা, তাপে তো কাজ করাই মুশকিল। সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপমাত্রা। বৃষ্টি কমায় দেশের অনেক জায়গাতেই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠেছে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনায় 39.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প অধিক হওয়ায় গরমও অনুভূত হয়েছে বেশি। আগামীকালও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের যে অঞ্চলগুলো আছে, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, সেই সাথে ওই গুজরাট বা মধ্যপ্রদেশ যেগুলো আছে, এইসব অঞ্চলে কিন্তু কিছু কিছু জায়গায় মরুভূমি অঞ্চল আছে। আর এইসব অঞ্চলে পুরো অঞ্চলে কিন্তু আসলে তাপপ্রবাহ অঞ্চলের মধ্যে আছে, এবং এইসব অঞ্চলে কিন্তু হিট লো হিসেবে এই অঞ্চলগুলি চিহ্নিত হয়ে যায় এই সময়। এর প্রভাবও কিন্তু আমাদের এই অঞ্চলে এসে পড়ে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় গতকালই রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে 48 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু সারা দেশে 18 তারিখের পর থেকে সম্ভাবনা আছে বৃষ্টির। এই সময় দেশের উপর কালবৈশাখীর ঝড়সহ বজ্রপাতসহ বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাত হতে থাকবে, ফলে তাপমাত্রা অনেকটা কমে যেতে থাকবে। আবহাওয়া অফিস বলছে 22 মের পর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপের, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সুন্দরবনে প্রাকৃতিকভাবে আগুন লাগার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন গবেষকরা। এজন্য অপরিকল্পিত বন ব্যবস্থাপনা দায়ী বলে মনে করেন বন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আগুন লাগার পর তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়াও দুর্ঘটনা বেড়ে যাওয়ার আরেকটি কারণ। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। সুন্দরবনে প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে আসছে গেল 2 দশক ধরে। আগুন লাগার পরেই গঠিত হয় তদন্ত কমিটি, আসে সুপারিশ, কিন্তু এরপরই সব নিষ্ক্রিয়। দৈনন্দিন নানা ঘটনায় চাপা পড়ে সুন্দরবনের ক্ষত। গত 5 মে আগুন লাগে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়ায়। 2 দিনের আগুনে ক্ষতিগ্রস্ত হয় 5.5 একর বনভূমি। চাঁদপাই রেঞ্জে এর আগেও বেশ কয়েকবার আগুন লেগেছে। এজন্য অপরিকল্পিত বন ব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলা নদী খননের ফলে যে পলিটা ফেলা হয়েছে, সেই পলিটা নদীর 2 ধারে ফেলে রাখার জন্য আমাদের জোয়ারের পানিটা কিন্তু বনের ভিতরে ঢুকতে পারছে না, এবং এই কারণে
সুন্দরবনের যে ম্যানগ্রোভ প্রজাতিগুলো আছে সে প্রজাতিগুলো ওখানে সময় মতো এবং ঠিকমতো আসতে না পারার কারণে বনের গঠন এবং প্রকৃতির মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানগ্রোভ স্পেসিস না আসার কারণে অন্যান্য প্রজাতিগুলো এখানে আসছে এবং এটা ম্যানগ্রোভের যে প্রকৃতি সেটাকে নষ্ট করেছে। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনে পরিবর্তিত হচ্ছে সুন্দরবনের নদ নদী, জলাভূমি ও বৃক্ষরাজির বৈশিষ্ট্য। তাই সুন্দরবনের একই অঞ্চলে বারবার আগুনের ঘটনাকে গুরুত্ব দিয়ে গবেষণা করতে হবে, বের করতে হবে প্রকৃত কারণ। ম্যানগ্রোভে আগুন লাগাটা এটা খুব একটা স্বাভাবিক ঘটনা না, এটা অস্বাভাবিক ঘটনা। জোয়ার ভাটা যেখানে থাকবে সেখানে আসলে আগুন লাগার সেরকম সম্ভাবনা নেই, কিন্তু সুন্দরবনের কিছু কিছু জায়গায় বেশি পরিমাণে পলিমাটি পড়ে যাওয়ার জন্য ল্যান্ডটা রেইজ হয়েছে এবং বিগত কয়েকদিন আগেই আমরা যে খুব একটা দারুণ তাপদাহর মধ্য দিয়ে যেটা আমরা একটা অতিবাহিত করেছি প্রায় 35 দিন, এই সব কিছু মিলিয়ে আসলে কিন্তু অনেক বেশি লিটার জমেছে, যে লিটারটা কিন্তু আগুন জ্বালানোর জন্য সহায়ক হয়েছে। সুন্দরবনের আগুনের ঘটনায় আগের তদন্ত কমিটির সুপারিশগুলো বাস্তবায়িত হচ্ছে দাবি বন বিভাগের। বিভিন্ন সময় সুপারিশমালা করেছে, তার মধ্যে একটা ছিল ভরাট হয়ে যাওয়া ভোলা, খড়মা কিংবা আরুয়াবের নদীটা পুনর্খনন। আরেকটা সুপারিশ ছিল যে ওই এলাকায় যাতে লোকালয় সংলগ্ন যেহেতু এলাকা, জনগণ যাতে প্রবেশ খুব সহজে করতে না পারে সেখানে ফেন্সিংয়ের ব্যবস্থা দেওয়ার কথা ছিল। আর একটা হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল দ্রুত উদ্ঘাটনের জন্য সেখানে কিছু দূর পর পর ওয়াচ টাওয়ারের নির্মাণের একটা বিষয় ছিল। তো এই বিষয়গুলো কিন্তু সরকার ধারাবাহিকভাবে অ্যাড্রেস করছে। বন বিভাগের তথ্য হিসেবে গেল 22 বছর সুন্দরবনে 25 বার আগুন লেগেছে, যাতে ক্ষতি হয়েছে 100 একর বনভূমির। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার। দিনরাত ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে প্রার্থীদের। কোথাও কোথাও কর্মী সমর্থকদের মধ্যে বিরোধও তৈরি হচ্ছে। ডেস্ক রিপোর্ট। নির্বাচনী আমেজ ভোলা সদর, দৌলত খান ও বোরহানউদ্দিন উপজেলায়। শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামগঞ্জ, পাড়া মহল্লায় ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। বাড়িঘর কিংবা দোকানে লিফলেট বিতরণ করছেন উঠান বৈঠক ও পথসভা। 10 বছর আমি উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। গ্রামে গঞ্জের মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল। আমি আশা রাখি আগামী টার্মে যদি আবার হইতে পারি তাহলে এই টিউবওয়েলের চাহিদাটা আমি সম্পূর্ণভাবে পূরণ করতে পারবো। এই উপজেলায় ইতিমধ্যে আমরা জনগণের জন্য অনেক কাজ করেছি, যে কাজগুলো বাকি রয়েছে আমাদের সেই কাজগুলো আমরা হাত দেব। এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করার কথা ভাবছেন ভোটাররা। সরকার আমাদের দাবি আমাদের সুষ্ঠু নির্বাচন হতে দেয়। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আমাদের আইন শৃঙ্খলা পরিবেশ এখন স্বাভাবিক। আমরা আশা করছি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করছি। চেয়ারম্যানের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জোর প্রচার চলছে গাইবান্ধা সদরে। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রাজের পক্ষে গণসংযোগ করছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের কন্যা কান্তারা কে খান। এতে দলের ঐক্য বিনষ্ট হচ্ছে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এই নির্বাচনে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আমাদের প্রিয় নেতা মোহাম্মদ ফারুক খান। আমি ফারুক খানের দৃষ্টিও আকর্ষণ করছি। আগামী 21 মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক। ইউক্রেন ইস্যুতে রাজনৈতিক সমাধানের বিষয়ে একমত হয়েছে রাশিয়া ও চীন। বেজিংয়ে সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলাপ হয় দুই নেতার। যুদ্ধ অবসানে চীনের উদ্যোগের প্রশংসা করেন পুতিন। এছাড়া মহাকাশ, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, জ্বালানি সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়। ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমাদের চাপের মুখে থাকা পুতিন নতুন করে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। এবারে খেলার খবর। বিকেএসপিতে 10টি দলের অংশগ্রহণে কাল শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ। 50 ওভারের এই লিগ শুরুর আগের দিনও পাওয়া যায়নি কোনো পূর্ণাঙ্গ সূচি। শুক্রবার বিকেএসপির 1 নম্বর মাঠে তৃষ্ণা সালমাদের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের বিপক্ষে।
আরেক ম্যাচে নিগাজ সুলতানা জ্যোতির দল রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ মুখোমুখি হবে আনসার ও ভিডিপির। সিটি ক্লাব এবং কলাবাগান ক্রীড়া চক্রের মধ্যে হবে দিনের অপর ম্যাচটি। লিগের বাকি 4টি দল হল আবাহনী লিমিটেড, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, বিকেএসপি ও গুলশান ইউথ ক্লাব। বিকেএসপির 3টি মাঠেই হবে লিগের সব খেলা। গতবারের মতো এবারও অংশগ্রহণ ফি থাকছে 3 লাখ টাকা। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয় এমন নির্দেশ রাজধানীতে মানা হলেও বাইরে হচ্ছে না, তদারকি বাড়ানোর তাগিদ। নানা উদ্যোগের পরও বাড়ছে নিত্যপণ্যের দাম, নতুন সংকটে নিম্ন আয়ের মানুষ। নজরদারির অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এবং নতুন অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন, সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসান শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।